আশা করি ছাত্রছাত্রী তোমরা সকলে ভালো আছো। তোমরা জানো যে আমি তোমাদের এই চ্যানেলে নিয়মিতভাবে তোমাদের সিলেবাস ধরে ধরে আলোচনা করছি, বিশেষ করে ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য। আমরা জানি যাদের নতুন সিলেবাস, যাদের পরীক্ষার প্যাটার্ন নতুন, যাদের বিষয়গুলোকে নতুন নতুন করে দেওয়া হয়েছে, আবারও আরেকবার ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের কাছে তাদেরকে আমি সতর্ক করে দেব যে তোমরা যারা মনে করেছো যে আমাদের তো এমসিকিউ প্রশ্ন হবে, আমাদের তো শর্ট কোশ্চেন হবে ফার্স্ট সেমিস্টারে, অতএব আমরা আমাদের শর্ট কোশ্চেন মানে সহজ ব্যাপার, তাই খুব সহজে পাস করে যাব, তোমাদের এই ধারণাটা ভুল। কারণ এবারে পরীক্ষার যে প্রশ্নপত্রের ধরনটা সম্পূর্ণ কিন্তু আলাদাভাবে করা হয়েছে, যেখানে এই শর্ট কোশ্চেন মানে শুধু এমসিকিউ নয়, তার ধরনটা বদলেছে। অতএব সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সাবজেক্টটাকে খুব ভালো করে, প্রত্যেকটা টপিককে কিন্তু খুব ভালো করে জানতে হবে। অর্থাৎ প্রশ্নের প্যাটার্নগুলো এমনভাবে হয়েছে, ডব্লিউবিসিএস বা নেট সেট এই ধরনের পরীক্ষায় যে ধরনের প্রশ্ন হয় সেই রকমের প্রশ্নের কিন্তু প্যাটার্ন তোমাদের ক্লাস 11 থেকেই দেওয়া হয়েছে। তাই তোমরা খুব যত্ন সহকারে টপিকগুলোকে পড়বে, এটাই আশা করব। আর তার জন্য আমি তোমাদের দেখবে থাম্বনেলে উল্লেখ করা থাকে টপিকের নাম কি, কোন টপিকের উপরে কথা বলছি, কোন টপিকের উপরে ক্লাস নিচ্ছি। তোমাদেরকে শুধু আমি একটা কথা আবেদন করব যে তোমরা আমার এই ভিডিওগুলো দেখার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুদেরকে শেয়ার করে দিও। কারণ ছাত্রছাত্রীরা বাড়িতে বসে যদি আমাদের ভিডিওগুলো পায়, তারা যদি দেখতে পারে, তাহলে আমাদের মনে হবে যে আমাদের পরিশ্রমটা সার্থক হয়েছে। যাই হোক, প্রত্যেকটা ভিডিওতেই যে কথাটা বলি সে কথাটা আরও একবার বলে নিই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, অবশ্যই ভিডিওটা বন্ধুদেরকে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে শেয়ার করবে, বা তোমাদের শেয়ার করার যত রকম মাধ্যম আছে শেয়ার করবে এবং একটা লাইক দেবে। আর যদি কোনো প্রশ্ন থাকে বা নতুন কোনো টপিক বা নতুন কোনো জায়গা রাষ্ট্রবিজ্ঞানের যেটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো তোমাদেরকে সেই বিষয়টা সহজভাবে আলোচনা করে ভিডিও আকারে আপলোড করতে। তাহলে তোমরা বাড়িতে বসেই কিন্তু তোমাদের টপিকটা সম্পর্কে ধারণা তৈরি করতে পারবে। আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাগরিকতা বিলোপের কারণগুলো কী কী। দেখো, কোনো একটা দেশের একটা নাগরিক সে যেমন তার নাগরিকতা অর্জন করতে পারে, তার যেমন অনেকগুলো কারণ রয়েছে, তেমনি কিন্তু বিভিন্ন কারণে তার নাগরিকতার বিলোপও হতে পারে। কি কি কারণগুলো? যদি আমি 1 নম্বর কারণ দেখি, তাহলে হচ্ছে যে কোনো ব্যক্তি একই সঙ্গে 2 বা ততোধিক রাষ্ট্রের নাগরিক হতে পারে না। তাই কোনো ব্যক্তি অন্য রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করলে তখন তার নিজের রাষ্ট্রের নাগরিকতা হারায়। কারণ সে একদিকে আমেরিকার নাগরিক হবে, একদিকে ব্রিটেনের নাগরিক হবে, একদিকে ভারতের নাগরিক হবে, একদিকে বাংলাদেশের নাগরিক হবে, এটা কিন্তু হওয়া যায় না। তাকে গোটা পৃথিবীতে কোনো একটা দেশের নাগরিক হতে হবে। তাই যখন সে তার দেশ থেকে বাদ দিয়ে অন্য দেশের নাগরিক হবে, স্বাভাবিকভাবেই কিন্তু তার দেশের নাগরিকতাটা সে হারাচ্ছে। 2 নম্বর পয়েন্ট কি, কোনো মহিলা বিদেশি কোনো পুরুষকে বিবাহ করলে সে স্বামীর রাষ্ট্রের নাগরিকতা লাভ করে, তবে তার পূর্ব রাষ্ট্রের নাগরিকতাও বিলুপ্ত হয়। এবং এই ক্ষেত্রে আমরা যদি দেখি, উদাহরণস্বরূপ দেখব যে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে বিয়ে করার পর সোনিয়া গান্ধী ভারতের নাগরিকতা অর্জন করেন এবং সেই সঙ্গে তার ইতালীয় নাগরিকত্ব কিন্তু বিলুপ্ত হয়। 3 নম্বর পয়েন্ট, নিজ রাষ্ট্রের অনুমতি না নিয়ে অন্য রাষ্ট্র কর্তৃক প্রদত্ত উপাধি গ্রহণ করলে নাগরিকতার বিলুপ্তি ঘটতে পারে। কোনো একটা ব্যক্তি যদি সে বিদেশ থেকে কোনো উপাধি পায়, বিদেশের দ্বারা যদি কোনো উপাধি তাকে দেওয়া হয়, তাকে অবশ্যই সে যেই দেশে বসবাস করছে সেই দেশের তাকে কিন্তু অনুমতি নিতে হবে। 4 নম্বর হচ্ছে, নিজ রাষ্ট্রের অনুমতি ছাড়া অন্য রাষ্ট্রের অধীনে চাকরি নিলেও নাগরিকতার বিলুপ্তি ঘটতে পারে। তুমি অন্য রাষ্ট্রের চাকরি করতেই পারো, চাকরি নিতেই পারো, তখন তোমাকে তোমার নিজ রাষ্ট্রের কিন্তু অনুমতি নিতে হবে। 5 নম্বরে হচ্ছে, আবার নিজের দেশে দীর্ঘদিন অনুপস্থিত থাকলে নাগরিকতার অবসান ঘটে।
6 নম্বর হচ্ছে যুদ্ধের সময় সৈন্যবাহিনী থেকে পলায়ন করলে বা বিদেশের সৈন্যবাহিনীতে যোগদান করলেও নাগরিকতার অবসান ঘটে। কেন? কারণ তুমি যে দেশে বসবাস করছো, তোমার সেই দেশের যখন তুমি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সব রকম অধিকার ভোগ করছো, তখন তোমার সেই রাষ্ট্রের প্রতি, তোমার নিজের দেশের রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা কিন্তু থাকতে হবে। যদি তুমি সেই দেশের প্রতি দায়বদ্ধতা না করো, তোমার যদি দায়বদ্ধতা না থাকে, তাহলে কিন্তু তুমি সেই দেশের নাগরিক বলে গণ্য হবে না। 7 নম্বর হচ্ছে কোনো দেশের গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তিকে তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হয়। তুমি যদি দেশে বিশেষ করে কোনো দেশদ্রোহী কাজ করো, তাহলে তো তোমার নাগরিকতা যেতেই পারে। 8 নম্বর, দেশদ্রোহিতার অপরাধেও কোনো ব্যক্তিকে নাগরিকতা হারাতে হয়, যেটা আমি আগের পয়েন্টে বললাম। এইভাবে আমরা দেখেছি, উদাহরণস্বরূপ ভূতপূর্ব সোভিয়েত রাশিয়ায় সলঝেনিৎসিন এবং সাখারভ নামক 2 জন ব্যক্তি, তারা প্রমুখ নোবেল বিজয়ী ব্যক্তিদেরও কিন্তু দেশদ্রোহিতার অপরাধে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। এছাড়া নিজ রাষ্ট্রের অনুমতি না নিয়ে বিদেশে স্থায়ী সম্পত্তি ক্রয়ের অপরাধে কখনো কখনো সংশ্লিষ্ট ব্যক্তিকে নাগরিকতা হারাতে হয়। তবে এ প্রসঙ্গে বলে রাখা ভালো, উল্লেখ করা ভালো যে স্বেচ্ছায় নিজ রাষ্ট্রের নাগরিকতা পরিত্যাগ করে যদি অন্য রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করা হয়, তাহলে কিন্তু প্রকৃতপক্ষে নাগরিকতার বিলুপ্তি ঘটে না। এরূপ ক্ষেত্রে বলা হয় নাগরিকতার পরিবর্তন হয়েছে। যদি আরেকটু বিষয়টাকে ভেঙে বলি, সাপোজ কোনো ভারতীয়, সে ভারতকে জানিয়েই সে ব্রিটেনের বা মার্কিন যুক্তরাষ্ট্রের বা জাপানের নাগরিকত্ব লাভ করেছে, তাহলে কিন্তু তার এটাকে ধরে নেওয়া হবে যে তার নাগরিকতার পরিবর্তন ঘটেছে। তার দেশের কিন্তু নাগরিকত্ব একেবারে বিলুপ্ত হয়ে যায়নি, অর্থাৎ সে কিন্তু আবারও নিজের দেশে ফিরে আসতে পারে, সেটাও অনুমতি নিয়েই। আবার অন্য কোনো রাষ্ট্রের নাগরিকতা অর্জন না করে কোনো ব্যক্তি যদি তার নিজ রাষ্ট্রের নাগরিকতা হারায়, তবে এই ধরনের ব্যক্তিকে রাষ্ট্রহীন ব্যক্তি বলা হয়। মানে সে নিজের রাষ্ট্রেরও নাগরিকত্ব হারিয়েছে, আবার অন্য কোনো রাষ্ট্রের কিন্তু নাগরিকত্ব গ্রহণ করেনি। তাহলে আমাদের নাগরিকতা হারানোর বা নাগরিকতা বিলোপের কারণগুলো এই পর্যায়ে আলোচনা করলাম। এরপরেই কিন্তু আবার নতুন ভিডিও নিয়ে আসবো, নতুন বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ তোমরা সঙ্গে থাকবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করো। তার মধ্যে সকলে ভালো থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।